এই মুহূর্তের সবথেকে বড় খবর, আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের শুনানিতে কি হলো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। এই বছরের শুরুর দিকে কলকাতায় রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির তল্লাশি অভিযানে কথিত হস্তক্ষেপের দায়ে বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। বিচারপতি পি.কে. মিশ্র এবং এন.বি. আঞ্জরিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ মন্তব্য করেছে যে কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের কার্যকলাপের মাধ্যমে গণতন্ত্রের ক্ষতি করতে পারেন না। বেঞ্চ বলেছে, এটি রাজ্য এবং কেন্দ্রের মধ্যেকার কোনো বিরোধ নয়। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্ত চলাকালীন মাঝপথে এসে উপস্থিত হতে পারেন না, গণতন্ত্রকে বিপন্ন করতে পারেন না এবং তারপর বলতে পারেন না যে এটিকে রাজ্য ও কেন্দ্রের মধ্যেকার বিরোধে পরিণত করবেন না। এটি মূলত এমন একজন ব্যক্তির কৃতকর্ম যিনি ঘটনাক্রমে মুখ্যমন্ত্রী পদে আসীন এবং যার এই কাজের ফলে সমগ্র গণতন্ত্রই আজ ঝুঁকির মুখে, এটা আদালত বলেছে। আদালত আরও উল্লেখ করেছে যে এমনকি দেশের প্রথিতযশা আইনজ্ঞরাও এমন পরিস্থিতির কথা কল্পনা করতে পারেন না। আপনি আমাদের সিরভাই ও আম্বেদকরের চিন্তাধারার সাথে পরিচিত করিয়েছেন, কিন্তু তাদের কেউই এই দেশের এমন পরিস্থিতির কথা কল্পনাও করতে পারেননি যে একদিন একজন কর্মরত মুখ্যমন্ত্রী সশরীরে অফিসে এসে উপস্থিত হবেন। আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তাদের কর্তাদের পক্ষ থেকে অনুচ্ছেদ 32-এর অধীনে দায়ের করা সেই আবেদনগুলির শুনানি করছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদের বিরুদ্ধে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল। পশ্চিমবঙ্গের এক পুলিশ কর্মকর্তার প্রতিনিধিত্বকারী বরিষ্ঠ আইনজীবী মেনকা গুরুস্বামীর বক্তব্যের জবাবে আদালত এই পর্যবেক্ষণগুলি তুলে ধরে। তিনি ওই আবেদনের গ্রহণযোগ্যতার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করছিলেন। গুরুস্বামী বলেন, আমি বর্তমানে আবেদনের গ্রহণযোগ্যতার বিষয়টি নিয়ে কথা বলছি। যখন আমরা মামলার মূল তথ্যাবলী বা ঘটনা প্রবাহের প্রসঙ্গে আসব, যদি সেই পর্যায়ে আসে তখন নিশ্চিতভাবে আমরা আপনাদের সন্তুষ্ট করতে পারব। আপনাদের বলতে বিচারকদের কথা বলেছেন। যখন আমরা মূল ঘটনা প্রসঙ্গে আসব তখন আপনারা দেখতে পাবেন যে বিপক্ষ যেভাবে পরিস্থিতিটি বর্ণনা করেছে বা ব্যাখ্যা করেছে, বাস্তবে কোনো পরিস্থিতিরই অস্তিত্ব নেই, মানে এই রকম কোনো পরিস্থিতির অস্তিত্ব নেই। সেখানে কোনো অপরাধমূলক আচরণই নাকি ঘটেনি, কাউকে ভয়ভীতি প্রদর্শন করা হয়নি এবং কোনো ধরনের বিধি ভঙ্গও করা হয়নি। বর্তমানে মামলার অনুচ্ছেদ 32 সংক্রান্ত যে প্রশ্নগুলি উত্থাপিত হয়েছে সেগুলি নিষ্পত্তির জন্য একটি বৃহত্তর বেঞ্চের প্রয়োজন। আদালত এই যুক্তিতে একেবারেই সন্তুষ্ট হতে পারেনি। আদালত মন্তব্য করে, প্রতিটি প্রশ্নের মধ্যেই আইনের কোনো না কোনো প্রশ্ন নিহিত থাকে। তার মানে এই নয় যে অনুচ্ছেদ 32-এর অধীনে দায়েরকৃত প্রতিটি আবেদনই 5 বিচারপতির বেঞ্চে প্রেরণ করতে হবে। তবে গুরুস্বামী যুক্তি দেন যে গত 75 বছরের ইতিহাসে আদালত এমন কোনো প্রস্তাব বা বিষয়বস্তু দেখেননি যা বর্তমান আবেদনে উত্থাপন করা হয়েছে। এর জবাবে আদালত বলেন যে বর্তমানে প্রতিটি রাজ্যই অনুচ্ছেদ 32-এর অধীনে আবেদন দায়ের করেছে। একথা শুনে গুরুস্বামী বলেন, মাননীয় আদালত, আপনারা সর্বদা তাদের নিয়ন্ত্রণে রেখেছেন। এরপরেই আদালত প্রশ্ন তোলেন যে এই মামলা আদৌ কোনো গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন জড়িত রয়েছে কিনা। আদালত বলে, সেই গুরুত্বপূর্ণ আইনি প্রশ্নটা ঠিক কী, যার কারণে মামলাটি 5 বিচারপতির বেঞ্চে প্রেরণ করা আবশ্যক হয়ে পড়েছে।
এটা কোনো অ্যাপিল মামলা নয়, এগুলো হলো অনুচ্ছেদ 32-এর অধীনে দায়েরকৃত মামলা। শুনানিতে আদালত আরও মন্তব্য করেছে, পশ্চিমবঙ্গের বর্তমান বাস্তব পরিস্থিতি থেকে তারা চোখ ফিরিয়ে নিতে পারেন না। বেঞ্চ পর্যবেক্ষণ করে বলে এটি একটি অসাধারণ মামলা। অন্য যে বেঞ্চে এফআইআরটি নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে আমরা এমন এক পরিস্থিতি প্রত্যক্ষ করেছি যেখানে বেশ কয়েকজন বিচার বিভাগীয় আধিকারিককে জিম্মি করে রাখা হয়েছিল, আর আপনারা চাইছেন যে আবেদনকারী যেন দণ্ডবিধির 200 ধারা অনুযায়ী কোনো ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হতেন। বর্তমানে যা ঘটছে সেই বাস্তবতা থেকে আমরা চোখ ফিরিয়ে নিতে পারি না। রাজ্যে যে ব্যবহারিক পরিস্থিতি বিরাজমান তা আমরা কোনোভাবেই উপেক্ষা করতে পারি না। আমাদের কোনো কঠোর পর্যবেক্ষণ করতে বাধ্য করবেন না, গ্রেপ্তারির নির্দেশ দেবেন না রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে। এটি রাম বনম শ্যামের মতো কোনো সাধারণ মামলা নয়, এটি একটি অসাধারণ পরিস্থিতি যার প্রেক্ষাপট বা রূপরেখা সম্পূর্ণ ভিন্ন। আদালতকে অবশ্যই রাজ্যের আর্থসামাজিক বাস্তবতার কথা মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এটি একটি নিরন্তর পরিবর্তনশীল প্রক্রিয়া। প্রবীণ আইনজীবী সিদ্ধার্থ লুথরা এই যুক্তির জবাবে আদালতে একথা বলেছে যে ইডি তাদের অভিযোগ নিয়ে একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হতে পারত। এই বছরের 8ই জানুয়ারি যখন ইডি অর্থ পাচার সংক্রান্ত একটি তদন্তের সূত্রে তল্লাশি চালাচ্ছিল, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের কার্যালয় এবং এর সহপ্রতিষ্ঠাতার বাসভবনে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই চত্বর থেকে বেশ কিছু নথিপত্র এবং বৈদ্যুতিন যন্ত্র সরিয়ে নিয়েছিল। তিনি দাবি করেন যে ওই সামগ্রীগুলির মধ্যে তার রাজনৈতিক দল সম্পর্কিত তথ্য ছিল। 2019 সালের লোকসভা নির্বাচন থেকেই আইপ্যাক তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছে। অন্যদিকে ইডি জানিয়েছে যে এই তল্লাশি অভিযানটি 2020 সালের ব্যবসায়ী অনুপ মাঝির বিরুদ্ধে করা একটি কয়লা বা অর্থ পাচার মামলার তদন্তেরই অংশ। অনুপ মাঝির বিরুদ্ধে কয়লা পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইডির তথ্য অনুযায়ী অনুপ মাঝির নেতৃত্বাধীন একটি কয়লা পাচার চক্র পশ্চিমবঙ্গের ইসিএলের ইজারাভুক্ত এলাকাগুলি থেকে কয়লা চুরি করত এবং অবৈধভাবে উত্তোলন করত। এরপর সেই কয়লা পশ্চিমবঙ্গের বিভিন্ন কারখানা বা প্ল্যান্টে বিক্রি করত। ইডি অভিযোগ করেছে যে এই কয়লার একটি বড় অংশ শাকম্ভরি গ্রুপ অফ কোম্পানিজের কাছে বিক্রি করা হয়েছিল। এরপর প্রাক্তন ডিজিপি রাজীব কুমারের পক্ষে সওয়াল করতে গিয়ে বরিষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ইডি এই আবেদনটি বজায় রাখতে পারে না। যা আপনি সরাসরি করতে পারেন না তা পরোক্ষভাবেও করতে পারেন না। ইডি আধিকারিকের এই আবেদনটির নিজস্ব কোনো গুরুত্বই নেই। আইনের বিধান অনুযায়ী নিজের কর্তব্য পালনকারী একজন ব্যক্তি হিসেবে ছাড়া তার নিজস্ব কোনো অস্তিত্ব বা পরিচয় নেই। তিনি কেবল তার আইনগত কর্তব্য পালনকারী একজন ব্যক্তি হিসেবেই কাজ করছেন। তবে আদালত তারপরেই প্রশ্ন তোলে, সরাসরি বা পরোক্ষ সংক্রান্ত এই নীতিটি কি প্রশাসনিক আইনের ক্ষেত্রে প্রযোজ্য, নাকি এটি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত কোনো আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য? এরপরেই সিংভি উত্তরে জানান যে এই নীতিটি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি আরও যোগ করেন যে ইডির পক্ষ থেকে সমতার যুক্তিটিও উত্থাপন করা হয়েছিল। বিভাগ কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তার কারোর ক্ষেত্রেই স্বেচ্ছাচারিতা বা বৈষম্যের কোনো অবকাশ নেই। পরিশেষে সিংভি বলেন যে ইডি এবং এর কর্মকর্তাদের তদন্ত করার কোনো মৌলিক অধিকারই নেই। একজন মানুষ হিসেবে ইডি কর্মকর্তার হয়তো সংবিধানের 21 অনুচ্ছেদের অধীনে অধিকার থাকতে পারে, কিন্তু একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কোনো স্বতন্ত্র অধিকার দাবি করতে পারেন না। সিংভি আরও বলেন যে বর্তমান মামলায় প্যারেন্স প্যাট্রিয়া মতবাদের প্রয়োগ সম্পূর্ণ ভ্রান্ত। এই মতবাদ কেবল তখনই প্রযোজ্য হবে যদি কোনো ক্ষতিগ্রস্ত পক্ষ স্বয়ং আদালতের দ্বারস্থ হন। ইডি নিজেই তো এক প্রকার প্যারেন্স প্যাট্রিয়া বা অভিভাবক সদৃশ সংস্থা। ইডির জন্য প্যারেন্স প্যাট্রিয়া হলো শেষ আশ্রয়স্থল, অথচ বাস্তবে তারাই তো সর্বসর্বা বা বিগ বস।
সংবিধানের 32 অনুচ্ছেদটি রাখা হয়েছে এই উদ্দেশ্যে যাতে নাগরিকরা তাদের মৌলিক অধিকারগুলো বলবৎ করতে পারেন। ভারতীয় সংবিধানের রচয়িতাদের অভিপ্রায় ঠিক এটাই ছিল। মহামান্য আদালত যদি এই সিদ্ধান্তে উপনীত হন যে ইডির কর্মকর্তারাও 32 অনুচ্ছেদের অধীনে আবেদন জানাতে পারেন, তবে আপনারা কার্যত এমন একটি পরিস্থিতিকে প্রশ্রয় দিচ্ছেন যা সংবিধান প্রণেতাদের অভিপ্রেত ছিল না। এই রকমই গুরুতর মন্তব্য করেন অভিষেক মনু সিংভি। তিনি আরও বলেন, বিভাগীয় অভ্যন্তরীণ বিষয়গুলির ক্ষেত্রে 32 নম্বর অনুচ্ছেদের প্রয়োগ করা হলে তা সকল নাগরিকদের মৌলিক অধিকারের অবস্থানকেই দুর্বল করে তুলবে। তিনি জোর দিয়ে বলেন যে রাষ্ট্র একসময় অপরাধী এবং ভুক্তভোগী উভয় ভূমিকায় পালন করতে পারে না। সংবিধানের তৃতীয় খণ্ডে এমন কিছুই নেই যার উদ্দেশ্য হল বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক সংঘাতের পথ খুলে দেওয়া কিংবা রাষ্ট্রকে ভুক্তভোগী হিসেবে 32 নম্বর অনুচ্ছেদটি প্রয়োগ করার সুযোগ করে দেওয়া। সংবিধানের মূল পাঠ্যের কাঠামোগত বিন্যাসটি এমন যে এই অধিকারগুলো মূলত রাষ্ট্রের বিরুদ্ধে নাগরিকদের সুরক্ষা হিসেবে স্বীকৃত। সংবিধানের ভাষা এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট, বলেন মেনকা গুরুস্বামী। তিনি আরও যুক্তি দেন, অনুচ্ছেদ 32 সম্পর্কিত প্রশ্নগুলির মীমাংসা একটি বৃহত্তর বেঞ্চের মাধ্যমেই হওয়া উচিত। অনুচ্ছেদ 32 সংক্রান্ত প্রশ্নগুলো আইনের সার্বান প্রশ্ন হিসেবে গণ্য হওয়ার যোগ্য, আর তাই এটি অনুচ্ছেদ 145-এর 3-এর বিধানকে কার্যকর করে, যা বিষয়টিকে একটি বৃহত্তর বেঞ্চের কাছে প্রেরণের আবশ্যকতা তৈরি করে। গুরুস্বামী তার বক্তব্যে এটিই পেশ করেছেন। অন্যদিকে লুথরা, যিনি একজন পুলিশ কর্মকর্তার প্রতিনিধিত্ব করছিলেন, তিনি যুক্তি দেন যে কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা হিসেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির কোনো স্বতন্ত্র সত্তা নেই। এর ক্ষমতা পিএমএলএ এবং ফেমা আইনের দ্বারা সীমাবদ্ধ। এটি সরকারেরই একটি বিভাগ মাত্র। একমাত্র স্বাভাবিক নাগরিকরাই অনুচ্ছেদ 32-এর আশ্রয় নিতে পারেন। মহামান্য আদালতকে আমি অবশ্যই জানাতে চাই যে অনুচ্ছেদ 131-এর অধীনে দায়েরকৃত একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। সিবিআইয়ের অস্তিত্বই বর্তমানে প্রশ্নের মুখে এবং সংস্থাটি বর্তমানে সেই স্থগিতাদেশের ভিত্তিতেই কার্যক্রম পরিচালনা করছে, যা মহামান্য আদালত প্রায় 12-13 বছর পূর্বে প্রদান করেছিলেন। কিন্তু তাদের এই সমস্ত যুক্তিতেই একেবারেই খুশি নয় মহামান্য সুপ্রিম কোর্ট। এই মামলার ওপর যুক্তিতর্ক উপস্থাপন বৃহস্পতিবারও অব্যাহত থাকবে, অর্থাৎ বৃহস্পতিবারের দিন এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন ইডি বক্তব্য পেশ করবে।